হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR EdTech। আজকে তোমাদের জন্য রাইডার্স টু দ্য সি, এই যে লম্বা তোমাদের নাটকটি রয়েছে সেখান থেকে 100% কমন MCQ নিয়ে এসেছি, যা আমরা রেন মার্টিন সেই ফেমাস কোশ্চেন ব্যাংক থেকে সলভ করব। তবে চলো একসঙ্গে এই ক্লাসটি শুরু করি, এবং এই ক্লাসটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা আমার এই সঙ্গে থেকো, কারণ আমি অ্যানিমেটেড MCQ নোটের দ্বারা তোমাদেরকে প্রতিটি জিনিস কিন্তু একেবারেই ভালো মতো বুঝিয়ে দেবো। যদি নাটকটি নাও দেখে থাকো, এই ক্লাসটি করলে পুরো নাটকটি বুঝে যাবে। দেখো, রাইডার্স টু দ্য সি নাটকটি কোন সালে লেখা হয়েছিল? মনে রাখবে, রাইডার্স টু দ্য সি হচ্ছে একটি আয়ারল্যান্ডের হচ্ছে একটি নাটক বা আইরিশ নাটক যেটাকে বলা হয়। সেটি লেখা হয়েছিল 1902 সালে এবং সেটি প্রকাশিত হয়েছিল 1904 সালে। ভাবো, এমন একটি মুভির কথা যেটি লেখা হয়েছিল 1902 সালে, কিন্তু সেটা রিলিজ পেয়েছে কত সালে? 1904 সালে। তাহলে এখানে অ্যান্সারটি হয়ে যাবে 1902, কারণ চেয়েছে কোন সালে লেখা হয়েছিল, তাই না? নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, যেখানে হাউ মেনি অ্যাক্টস আর দেয়ার ইন দ্য প্লে। অ্যাক্টস মানে কি বলো তো? অ্যাক্টস মানে কি কোনো ক্যারেক্টারকে বোঝায়? একদমই না, কিন্তু অ্যাক্টস মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে কত দিনে এই নাটকটি কমপ্লিট হয়েছে বা কত জায়গার দরকার পড়েছে। মনে রাখতে হবে, রাইডার্স টু দ্য সি এমন একটা নাটক যেটা একটা ঘরের মধ্যে কমপ্লিট হয়েছে এবং একদিনে কমপ্লিট হয়েছে। তাহলে দুটোই সমান সমান, একটা ঘরে এবং একদিনে, তো এটা ওয়ান অ্যাক্ট প্লে, ঠিক আছে? এই নাটকটি হচ্ছে কি ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে মানে হচ্ছে একই দিনে শেষ হবে এবং একই জায়গায় শেষ হবে, কোনো এখানে কিন্তু ক্যারেক্টার্স বলেনি, মনে রাখতে হবে। সিন্স তার নাটকে এই যে ওয়ান অ্যাক্ট প্লে, এটাকে কেমন নাটক বলা হয়েছে? এটা একদিনের নাটক বুঝলাম, একই জায়গায় শেষ হয়েছে বুঝলাম, কিন্তু নাটকটি কি কমেডি? মানে নাটকটি পড়ে কি আমাদের হাসি পায়? একদমই না। নাটকটিতে মরেয়া যে আছে, মরেয়া হচ্ছে একটি মায়ের নাম, তার 6টি পুত্র মারা গিয়েছে। প্রায় কটি? 6টি পুত্র, এবং স্বামী এবং শ্বশুরও মারা গেছে। টোটাল 8 জন তাদের বাড়ির ছেলেরা মারা গেছে। তাহলে এটা কখনো কমেডি হতে পারে? কখনোই না। ট্র্যাজি কমেডি মানে খারাপও ঘটেছে আবার হাসিও পায়? একদমই না, হাসি একদমই পায় না। সি নাম্বার, শুধু খারাপই ঘটেছে। ট্র্যাজেডি মানে শেষের দিকে গিয়ে কোনো হিরো বা হিরোর কোনো রিলেটিভ মারা যায়, তো ট্র্যাজেডিটা হতে পারে। লাস্টেটা গিয়েছে ফার্স। ফার্স মানে হচ্ছে হাসির নাটক, অথবা যেটা পড়ে তুমি খুব মজা পাবে। একদমই না, এটা হচ্ছে অন্তটা খুবই কষ্টকর বা বিদায় বেলাটা খুবই কষ্টকর, মুভি এন্ডিংটা। তো রাইডার্স টু দ্য সি হচ্ছে একটা ট্র্যাজেডি ট্র্যাজেডি একটা নাটক, প্লে। দ্য প্লে ইজ দ্য ফার্স্ট পারফর্মড অ্যাট দ্য, মানে এই যে নাটকটি, এটি প্রথম মঞ্চস্থ কোথায় হয়েছিল? মনে রাখতে হবে 1902 সালের কথা। তখন কিন্তু নাটকগুলোকে অভিনয় করে দেখানো হতো, যাত্রা করে দেখানো হতো। যেমন তোমরা স্কুলে নাটক দেখো, সেরকম নাটক করে দেখানো হতো। ওকে, এগুলোর জন্য কিন্তু কোনো ফিল্ম বানানো হতো না। তাই এটা নাটক মঞ্চস্থ কোথায় হয়েছিল, কোন মঞ্চে এটা প্রথম দেখানো হয়েছিল? এটা কিন্তু আয়ারল্যান্ডের নাটক, মনে রাখতে হবে। কোথাকার? আয়ারল্যান্ড। ওকে, এবং আয়ারল্যান্ডের যে প্রধান যে রাজধানী, তার নাম কি? তার নাম হচ্ছে ডাবলিন। তো মলসওয়ার্থ হল ডাবলিনে এটা প্রথম মঞ্চস্থ হয়েছিল। স্যার, এখানে তো ডাবলিন 3 জায়গায় আছে, স্মোক অ্যালি বলে কোনো থিয়েটারেরও না, বা গেটি থিয়েটারেও না, আর লন্ডন তো একদমই হবে না। এটা হবে মলসওয়ার্থ হল ডাবলিনে। আমি আমার অ্যানিমেশন ভিডিওতে এটার কিন্তু উল্লেখ করেছি। আচ্ছা, তোমরা যদি অ্যানিমেশন ভিডিওটা না দেখে থাকো, নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে গিয়ে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এভাবে করে রাইডার্স টু দ্য সি নাটকটি দেখে নাও। খুবই সহজে হাই কোয়ালিটি অ্যানিমেশনের দ্বারা আমি এটা পড়িয়েছি। দেখো, তোমরা যদি নাটকটা পড়ো বই দেখে, তাহলে হয়তো তোমরা 2-3 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে ভুলে যাবে। কিন্তু নাটকটি যদি তোমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখে নাও, মানে কার্টুনের রূপে, তাহলে তোমরা কিন্তু জীবনেও ওটা ভুলবে না। তাই অবশ্যই দেখে নাও, আর পারলে একবার রিডিং পড়ে নিও। দ্য প্লে ইজ সেট ইন, নাটকটির পটভূমি কোথায়? নাটকটি হয়েছে কোথায়? আমি একটু আগেই বললাম আয়ারল্যান্ডে হয়েছে, কিন্তু আয়ারল্যান্ড বলবো না, আয়ারল্যান্ডের পাশে একটা ছোট্ট দ্বীপ আছে যার নাম ছিল অ্যারেন আইল্যান্ডস, সেখানে এটা হয়েছিল। ম্যাপের দ্বারা বুঝিয়ে দেবো। আমি কিন্তু তোমাদের জন্য খুব হাই কোয়ালিটির ম্যাপস এবং এই অ্যানিমেটেড নোটসগুলো নিয়ে আসি। তুমি যদি এই চ্যানেলে প্রথম দেখছো, তো সমস্ত বিষয়ে মানে তোমাদের ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যানিমেটেড নোটের দ্বারা বোঝাই। তাই সাবস্ক্রাইব করতে পারো, আর এই ভিডিওতে কমেন্ট এবং লাইক ছেড়ে যেও, তাহলে আমি আরও কোয়ালিটি ভিডিও নিয়ে আসতে পারবো।
আয়ারল্যান্ড হচ্ছে একটা দ্বীপ দেশ বলা চলে। ওকে, আয়ারল্যান্ড কিন্তু একটা দেশ, সেই দ্বীপ দেশে একটা ছোট ছোট দ্বীপপুঞ্জ আছে, সেই দ্বীপপুঞ্জের নাম কি? অ্যারেন আইল্যান্ডস। তাহলে এই নাটকটি কোথায় হয়েছিল? এখানে হয়েছিল। ঠিক আছে, জেমস হিন্স কোথায় থাকতেন? জেমস হিন্স মানে এই নাটকটি যে লিখেছেন তিনি থাকতেন আয়ারল্যান্ডে। তিনি যখন একদিন এখানে গেলেন, তারপরে দেখলেন এই পরিবারের ঘটনা, যেখানে 6টি ছেলে মারা গিয়েছে, শুধুমাত্র একটি মা বেঁচে রয়েছে দুটি মেয়েকে নিয়ে। দুটি মেয়ের নাম নোরা এবং ক্যাথলিন। তাহলে এই নাটকটি কোথায় হয়েছিল? অ্যারেন আইল্যান্ডসে, মনে রাখতে হবে। ওকে, তাহলে এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে? দেখো, অ্যান্ড আইল্যান্ড অফ ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, কারণ এডিনবার্গ তো হবে না, আফ্রিকা হবে না, লন্ডনেও হবে না, তাই না? বি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা আসছি, ইন দ্য প্লে হোয়াট ন্যাচারাল এলিমেন্ট হ্যাভিলি ইনফ্লুয়েন্স দ্য ফ্যামিলিস লাইফ। এই যে নাটকটি তোমরা দেখছো, এখানে কোন প্রাকৃতিক উপাদানটি তাদের পরিবারকে খুব প্রভাবিত করেছিল? মানে এই নাটকটিতে তাদের পরিবারের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল কোন সেই প্রাকৃতিক এলিমেন্টটি? তাহলে মনে রাখতে হবে সেটি হচ্ছে সমুদ্র। কারণ তার যেই পুত্রগুলোই এই অ্যারেন আইল্যান্ড থেকে সমুদ্রের দিকে গিয়েছে তারা কিন্তু মারা গিয়েছে। তাই এখানে অ্যান্সারটা কোনটা হবে বলো? সমুদ্রের ইংলিশ কি? সমুদ্রের ইংলিশ কি? উইন্ড। উইন্ড মানে তো বাতাস। রেইন, রেইন মানে তো বৃষ্টি। সি, সি মানে সমুদ্র। ফায়ার মানে তো আগুন। তাহলে সি নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। দ্য মেনশন অফ অয়েল স্কিনস ইন দ্য ওপেনিং সিন সাজেস্ট দ্যাট। অয়েল স্কিন মানে কি? তেল চিটচিটে কাপড় বোঝায়। তেল চিটচিটে কাপড় মানে যেই কাপড়গুলো আঠালো হয়ে গেছে, মানে অনেক দিন হয়তো ধোয়া হয়নি, অথবা সেই কাপড়গুলো ময়লা থাকা বা জলে ভিজে থাকার ফলে চিটচিটে হয়ে গেছে, তাকে বলা হয় অয়েল স্কিনস। এটা কেন হয়? কারণ তারা সমুদ্রে যেত এবং সমুদ্রে গিয়ে অনেক দিন সমুদ্রে থাকতো। সমুদ্রের আবহাওয়া যেমন, সেখানকার কাপড়গুলো তেল চিটচিটে অথবা চিপচিপে হয়ে যায়, তার জন্য এটা হয়েছিল। মনে রাখতে হবে তাদের বাড়িতে কাপড়গুলো এরকমই ছিল, কারণ তারা সমুদ্রের পাশেই থাকতো। তো এখানে অ্যান্সারটা কোনটা হয়ে যাবে? তারা কি কোনো ফেস্টিভ্যালে যাচ্ছিল? একদমই না, ফেস্টিভ্যাল সেলিব্রেট করছিল না। তারা সিতে মানে সমুদ্রতে বারবার যেত, ফ্রিকোয়েন্টলি মানে মাঝে মধ্যেই যেত। ইয়েস, বি নাম্বারটা। আর নাকি সি নাম্বারটা, তারা কোনো বাজার তৈরি করছিল তার জন্য এরকম হয়েছিল? একদমই না। নাকি ডি নাম্বারটা, কোনো একটা ধার্মিক জায়গায় যাচ্ছিল তার জন্য এই কাপড় পরেছিল? একদমই না। ওকে, নেক্সটে আসছি আমরা। আচ্ছা, আমাদের এই যে অ্যানিমেটেড নোটগুলো, এবং তুমি যদি আমার কাছে প্রিমিয়ামভাবে পড়তে চাও তবে এই আলফা ব্যাচটি নিতে পারো, যেখানে তুমি এই যে পড়াগুলি সেগুলির কমিক বুক নোটস পেয়ে যাবে, মানে কমিক বুক পেয়ে যাবে। এই পড়াগুলো তুমি আমার অ্যাপের মধ্যে কমিক বুক রূপে পড়তে পারবে, টেক্সট বই আর ধরতে হবে না। সঙ্গে স্মার্ট নোট, এই যে তুমি নোটগুলো দেখছো এগুলো স্মার্টভাবে সেখানে দেওয়া আছে, সঙ্গে উত্তরও মেনশন করা আছে। তুমি একবার পড়লে সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে পারবে। হ্যাঁ, মক টেস্টের সুবিধা রয়েছে, মানে কুইজের সুবিধা রয়েছে। যখন ইচ্ছে তুমি নিজের মতো করে কুইজ দাও, তোমার অ্যান্সার যদি ভুলও হয় কেউ দেখতে পারবে না। রেকর্ডেড এবং লাইভ ক্লাসেস, মানে তুমি যদি লাইভ ক্লাস মিস করে নাও তাহলে অ্যাপের মধ্যে সেগুলো রেকর্ডেড রূপে দেওয়া থাকবে। তোমার যখন ইচ্ছা যতবার ইচ্ছা পরীক্ষা অবধি দেখতে থাকো এবং ক্লাসগুলোতে নিজেকে তুমি মাস্টার করে নাও। আর শেষে তোমার সবথেকে ইম্পর্টেন্ট সেই ডাউনলোড নোটগুলো, মানে এই যে নোটগুলো সেগুলো তুমি যেগুলো কমন পাবে পরীক্ষার মধ্যে ডাউনলোড করতে পারবে এবং মোবাইলে সেভ করে সেগুলো প্রিন্টও করতে পারবে, এমনকি বন্ধু বান্ধবদের শেয়ারও করতে পারবে। আমি বিশ্বাস করো পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা তোমার স্কুলের মধ্যে এরকম নোটস এবং এরকম কোয়ালিটি কমিক বুকস কারো কাছে থাকবে না। তাই তুমি কিন্তু সবথেকে সেরা সেই প্রস্তুতি নিতে পারো আমাদের সঙ্গে। শুধুমাত্র 299-এ আমি তোমাকে বেঙ্গলি এবং ইংলিশ দুটিই দিচ্ছি, বাংলা আর ইংলিশ দুটোই আমার কাছে পড়তে পারো শুধুমাত্র 299-এ। একটি সাবজেক্ট নয়, দুটি সাবজেক্ট মিলিয়ে 299। আর পেমেন্ট মাসিক নয়, কিন্তু একবার করতে হবে। পুরো থার্ড সেমিস্টার তোমাদেরকে পড়ানো হবে। কি কি পাচ্ছ দেখিয়ে দিলাম। এর সঙ্গে কিন্তু সাজেশন যখন পরীক্ষা আসবে তখন ফ্রি থাকবে। দ্য ওয়ার্ড স্পিনিং হুইল ইন্ডিকেটস, এই যে স্পিনিং হুইল, যে সুতোর কলটা ছিল বা চাকাটা ছিল, সেটা কি বোঝায়? এটা বোঝায় যে তাদের লাইফ কিন্তু চলতেই থাকবে। এটা একটু ফিলোসফিক একটা কোশ্চেন বলতে পারো। ক্লাস 12-এ হয়তো এরকম কোশ্চেন নাও আসতে পারে, কিন্তু তোমাদেরকে ডিরেক্টলি অ্যান্সার বলে দিই আমি। এটা বোঝায় কন্টিনিউটি অফ লাইফ, মানে জীবন যে চলতে আছে যতই হোক না কেন জীবন চাকার মতো ঘুরতেই থাকবে, যতই দাদা মারা যাক বা যেই মারা যাক না কেন। ডি নাম্বারটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরপরে দ্য নিউ বোর্ডস
স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল আর ইউজড ফর মেকিং। এই যে কাঠের তক্তাগুলি ছিল যেগুলো দেওয়ালের সঙ্গে লাগানো ছিল, সেগুলো কিসের জন্য তৈরি করা হবে সেই কাঠগুলো দিয়ে? সেগুলো মরেয়া এনেছিল। মরেয়া হচ্ছে প্রধান ক্যারেক্টার, মানে তাদের মায়ের নাম। সে এনেছিল কফিন বানানোর জন্য। এবার কার কফিন বানানোর জন্য? অ্যাকচুয়ালি এটা সে এনেছিল নিজের কফিন বানানোর জন্য। যদি মাইকেলের দেহ খুঁজে না পাওয়া যায় তাহলে সে ভেবেছিল আমি যখন মারা যাবো তখন এটা দিয়ে সবাই কফিন বানাবে, বা পরে ভেবেছিল এটা দিয়ে মাইকেলের কফিন বানাবে। কিন্তু এই কফিনটি কার কাজে লাগলো? বাটলের কাজে লাগলো। যদি তোমরা এই নাটকটি না দেখে থাকো, অ্যানিমেশন সেই ভিডিওটাই দেখে নাও, একবার তুমি দেখবে, তারপর এই যে এমসিকিউগুলো তোমার কাছে জল ভাত মনে হবে। সত্যি বলছি, তুমি বিশ্বাস না হলে একবার কমপ্লিট করে দেখো। শুধুমাত্র 40 মিনিট লাগবে কমপ্লিট করতে। মানে একটি চ্যাপ্টার একদিনে 40 মিনিটেই শেষ। 7টি চ্যাপ্টার তোমাদের যদি থাকে 7 দিনের মধ্যে শেষ অ্যানিমেশনের মাধ্যমে। সমস্ত চ্যাপ্টারে অ্যানিমেশন ভিডিও এই তুমি কিন্তু চ্যানেলে পেয়ে যাবে SBR এর থেকে। ক্যাথলিনের বয়স কত ছিল? ক্যাথলিনের বয়স সরাসরি যদি বলে দিই 20 বছরের কাছাকাছি ছিল। তাহলে 20 বছর হয়ে যাবে অ্যান্সার। 25ও নয়, 19ও নয়, 29ও নয়, সেটি হয়ে যাবে 20 ইয়ার্স। 20 মানে 20 বছর। ওকে, এরপরে হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে? যখন আমরা সেই নাটকটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখলাম তখন দেখলাম ক্যাথলিন নাটকের শুরুতে কেক বানাচ্ছিল। তাহলে সিঙ্গিং মানে গান করা, সুইং মানে সেলাই করা, রিডিং মানে বই পড়া। পুরো নাটকে একবারও বই পড়েনি। নিডিং কেক মানে কেক বানানো। ওকে, কেক বানাচ্ছিল। এরপরে 12-এ আসি। আফটার এন্টারিং দ্য কটেজ কিচেন নোরা আস্কস অ্যাবাউট হুইচ পারসন? কুটিরের রান্নাঘর যেখানে ক্যাথলিন কেক বানাচ্ছিল, সেই কেক বানাতে বানাতে সেখানে ছোট বোন নোরা এলো। এবং নোরা কার বিষয়ে জিজ্ঞেস করলো? নোরা জিজ্ঞেস করলো তার মায়ের বিষয়ে। দিদি, মা কোথায়? এভাবে জিজ্ঞেস করলো। মরেয়া তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলো, হার মাদার মরেয়া। ঠিক আছে, সেমাস যে আছে, সেমাস কিন্তু তার একটা দাদা যে অনেক আগে মারা গেছে। ঠিক আছে, সেমাস তো একদমই হবে না। হোয়াট ইজ মরেয়া ডুইং অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে? মরেয়া তাদের যে মা ছিল, তাদের মা অ্যাকচুয়ালি তখন শুয়েছিল এবং সে ঘুমানোর চেষ্টা করছিল, ঘুমোতে পারছিল না। কারণ তার যে একটা বড় ছেলে মাইকেল, সে 9 দিন ধরে বাড়ি ফেরেনি। 9 দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজছে সমুদ্রের মধ্যে, কেউ পাচ্ছে না 9 দিন ধরে। তাই তার মা ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমোতে পারছে না। তাই সে নাটকের শুরুর দিকে শুয়েছিল, গান করছিল না, কোনো কেক বানাচ্ছিল না, বা কোনো চিৎকার চেঁচামেচি করছিল না। ওয়েলিং মানে চিৎকার চেঁচামেচি করা। হোয়াট ইজ মরিয়া ওয়ারিড অ্যাবাউট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে? মরিয়া যে আছে, মরিয়া প্রথমে নাটক যে শুরু হলো, নাটকটা শুরু হতে সে কী নিয়ে চিন্তা করছিল? সে পুরো নাটকেই একটা জিনিস নিয়েই চিন্তা করেছে, বাটলে তুই যাস না সমুদ্রে। বাটলেকে যেতে মানা করছিল। বাটলে তার একমাত্র জীবিত ছেলে, সবথেকে ছোট ছেলে, তাকে সমুদ্রে যেতে মানা করছিল। কারণ তার যে 5টি দাদা রয়েছে, সেখানে কার কার কথা যদি বলি, মাইকেল আছে, সেমাস আছে, প্যাচ আছে, তাই না? তারা সবাই অলরেডি মারা গেছে। তো বলছে বাটলে তুই আর যাস না। তাহলে বাটলেকে আটকানোর চেষ্টা করছিল। তার ভেড়া হারিয়ে যাওয়ার ভয় সে পাচ্ছিল না। মরেয়া কিন্তু তার ভেড়া হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছিল না। সে ভয় পাচ্ছিল তার ছেলে বাটলে সমুদ্রে যাওয়াটা, সেটা ভয় পাচ্ছিল। কোনো ঝড় আসেনি অথবা কোনো খাবারের আকাল পড়েনি বা শর্টেজ পড়েনি। হু গেভ দ্য ক্লথস টু নোরা? নোরা যে ছোট বোনটা ছিল তাকে পোশাক দিয়েছিল। মাইকেল তার দাদা মারা গিয়েছিল, তার সেই পোশাকগুলো দিয়েছিল। কে কাকে দিয়েছিল? ইয়ং প্রিস্ট মানে কি বলতো? সেই যুবক, সেই যে পুরোহিতটা ছিল, খ্রিস্টান যে পুরোহিতরা থাকে বা ফাদারগুলো থাকে, তাদের বলা হয় প্রিস্ট। তো সেই ইয়ং প্রিস্ট দিয়েছিল নোরাকে সেই কাপড়গুলো। তাহলে ইয়ং প্রিস্ট আছে এখানে? ইয়েস, সি নাম্বার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আমি আশা করছি তোমাদেরকে পুরো ডিটেলের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি। তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ 4th সেমিস্টারেও কিন্তু তোমাদেরকে পুরোপুরি ইংলিশ একদম সহজভাবে আমি শিখিয়ে দেবো। গ্রামারে ভয় পাচ্ছ? গ্রামারের ক্লাস আসছে, একদমই চিন্তা করবে না। অ্যান্সার কি দেখে নাও, তোমাদের যদি একবার মেলানোর ইচ্ছা হয় মিলিয়ে নিতে পারো। যারা যারা নোট করছো খুব ভালো, তোমাদের কিন্তু আমি অলরেডি কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা যারা নোট করছো, কারণ তোমরা খুবই ভালো রেজাল্ট করবে, এটুকু আমি আশ্বাস করতেই পারি। ইন দ্য প্লে দ্য প্রিস্ট ইজ অলওয়েজ ডেসক্রাইবড অ্যাজ?
পুরো নাটকে প্রিস্টকে মানে পুরোহিত সেই ফাদারকে তাকে কি হিসেবে দেখানো হয়েছে? বুদ্ধিমান, ইয়ং, কোয়াইট নাকি কাইন্ড? এখানে প্রিস্টকে পুরো নাটকে দেখানো হয়েছে ইয়ং হিসেবে। ইয়ং মানে কি? যুবক হিসেবে। ওকে, তাকে বুদ্ধিমানও বলা হয়নি, কোয়াইট মানে হচ্ছে তাকে শান্তও বলা হয়নি, ডি নাম্বার হচ্ছে কাইন্ড, কাইন্ড মানে তাকে দয়ালু বলা হয়নি। 17 নাম্বার, হোয়াট নিউজ ডাজ নোরা ব্রিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে? নাটকের শুরুতে নোরা কি খবর নিয়ে এলো? নাটকের শুরুতে নোরা এক বান্ডিল কাপড় নিয়ে আসলো আর দিদিকে বলল, দিদি মা কোথায় রে? মা তখন ঘুমোচ্ছিল। তো তারপর নোরা সেই কাপড়ের বান্ডিলটা নিয়ে ভেতরে ঢুকলো আর বলল, জানিস এগুলো মাইকেলের কাপড়। কাকে বলল? ক্যাথলিন তার দিদিকে বলল। তাহলে কি শুরুতে কি খবর নিয়ে আসলো? মাইকেল বাড়ি ফিরে এসেছে? একদমই না, মাইকেল মারা গেছে। বার্টলে বেরিয়ে পড়ছে মেইনল্যান্ডে যাওয়ার জন্য। মেইনল্যান্ড মানে কি? মূল ভূখণ্ড। অ্যারেন আইল্যান্ডের পাশে মূল ভূখণ্ড কি? আয়ারল্যান্ড, মানে সেই বিশাল দেশটি ম্যাপের মাধ্যমে বোঝালাম। সে কি বেরোচ্ছিল? না। এ বডি, একটা মৃতদেহ পাওয়া গেছে ডোনেগেল নামে জায়গাতে, ঠিক আছে? এটা মাইকেলের হতে পারে। এটা খবর নিয়ে এসেছিল আমাদের নোরা। তাহলে নোরা কি খবর নিয়ে এসেছিল? একটা বডি পাওয়া গেছে, একটা ডেড বডি পাওয়া গেছে, যেটা ডোনেগেলে পাওয়া গেছে, ওটা মাইকেলের হতে পারে। এবার ডোনেগেলটা কোথায় আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস আছো তোমাদের কিন্তু জানা উচিত ডোনেগেলটা কোথায়। এই দেখো, তাদের বাড়ি হচ্ছে এখানে আর ডোনেগেল হচ্ছে এখানে। ডোনেগেলটা তাহলে কোন দিকে? ম্যাপে মনে রাখবে মাথার দিকটা বা উপরের দিকটা সবসময় উত্তর হয়। কি হয়? উত্তর। তাহলে উত্তরে আছে ডোনেগেল, ঠিক আছে? তাহলে দক্ষিণ কোনটা পাবো? নিচের দিকটা। আর পশ্চিম, পশ্চিম মনে রাখবে তুমি যখন ম্যাপ দেখছো বাঁ হাতটা পশ্চিম আর ডান হাতটা হচ্ছে পূর্ব। ডান হাতটা শুভ কাজ, তো ডান হাতটা পূর্ব। ওকে, তো ম্যাপের মধ্যে ডান হাতটা হয়ে গেল পূর্ব, ডাবলিন হচ্ছে পূর্ব দিকে। তাহলে ডোনেগেলটা কোথায় ছিল? ওপরের দিকে ছিল। এখানে একটা ডেড বডি পাওয়া গেছে আর সেটা মাইকেলের হতে পারে। কে বললো এটা? নোরা বলল। কাকে বলল? ক্যাথলিনকে বলল। ওকে, এরপরে আমরা কোশ্চেনে চলে আসি। তাহলে এটা সি নাম্বারটা হলো। ওকে, 18-এ আসি। দে অ্যাজিউমড মাইকেল ডাইড বাই, তারা ভাবলো কী কারণে মাইকেলের মৃত্যু হতে পারে। সে কি কোনো ইলনেস ছিল, কোনো রোগ ছিল তার, নাকি কমিটিং কোনো একটা কিছু, নাকি গানশট, নাকি ড্রাউনিং? ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া, ঠিক আছে? সে সমুদ্রে ডুবে গিয়েছিল। সে কিন্তু এরও ভুল কাজ করেনি, অথবা তাকে কেউ গুলি মারেনি, অথবা সে কিন্তু কোনো ইলনেসে ছিল না বা কোনো রোগে ছিল না। সে সমুদ্রে ডুবে গিয়েছে আর ডুবে গিয়েই অত দূর পৌঁছে গেছে অ্যারেন আইল্যান্ড থেকে ডোনেগেল অবধি। এরপরে, ইফ দ্য ক্লথস বিলং টু মাইকেল, ক্যাথলিন অ্যান্ড নোরা শুড টেল দেয়ার মাদার দ্যাট মাইকেল হ্যাজ অলরেডি গিভেন। যদি পোশাকগুলো মাইকেলের হতে পারে এটা, তাহলে নোরা এবং ক্যাথলিন তার মাকে কি বলবে? যদি পোশাকগুলো মাইকেলের হয় তাহলে নোরা এবং ক্যাথলিন তার মাকে বলবে যে মাইকেল দাদা সমুদ্রে ডুবে গেছে এবং ভগবান তাকে একটা সুন্দর কবর দিয়ে দিয়েছে। মানে জলের মধ্যে কবর দেওয়া মানে হচ্ছে ভগবান বা খ্রাইস্ট, জিজাস ক্রাইস্ট নিজেই তাকে কবর দিয়ে দিয়েছে জলের মধ্যে। তো এটা হয়ে যাবে এ ডিসেন্ট বিউরিয়াল। বিউরিয়াল মানে কি? কবর দিয়ে দেওয়া, ঠিক আছে? এবার যাদের কাছে এটা কঠিন মনে হলো তাদেরকে আমি বলবো অ্যানিমেশন ভিডিওটা একবার দেখে নিও, সেটা দেখলেই তোমাদের ইজি হয়ে যাবে। ক্যাথলিন ওয়ান্টেড নোরা টু টক টু দ্য প্রিস্ট অ্যাবাউট। ক্যাথলিন চেয়েছিল নোরা পুরোহিতের সঙ্গে কথা বলুক। কোন বিষয়? কোন বিষয়ে কথা বলুক? তোমরা যারা যারা দেখেছো ভিডিওটি তোমরা জানো যে ক্যাথলিন চাচ্ছিল নোরা প্রিস্টকে বলুক, প্রিস্ট যাতে বার্টলেকে সমুদ্র থেকে যেতে আটকায়। তাদের একমাত্র জীবিত দাদা বার্টলে, সে যাতে সমুদ্রে না যায়। তো এটা হয়ে যাবে স্টপিং বার্টলে ফ্রম গোয়িং টু দ্য সি। মরেয়ার হেলথ নিয়ে না, তার বিয়ে নিয়ে না, বা মাইকেলের আগমন নিয়ে না। এটা হয়ে যাবে বি নাম্বার, স্টপিং বার্টলে ফ্রম গোয়িং টু দ্য সি। এরপরে পরবর্তী কোশ্চেনে আসছি। দ্য প্রিস্ট সেইড হি উড নট স্টপ বার্টলে ফ্রম গোয়িং টু দ্য সি বিকজ। প্রিস্ট সে বলেছিল বার্টলেকে সে বাধা দেবে না সমুদ্রে যাওয়ার জন্য, কারণ প্রিস্ট বিশ্বাস করে যে অলরেডি তাদের বাড়িতে 5টি পুত্র মারা গেছে। অলরেডি তার শ্বশুর এবং স্বামী তো মারা গেছেই, মরেয়ার টোটাল 7 জন পুরুষ মারা গেছে। একমাত্র পুরুষ বেঁচে আছে বার্টলে, তাকেও যে কেড়ে নেবে এটা ইয়ং প্রিস্ট বিশ্বাস করে না। ইয়ং প্রিস্ট বলছে যে ঈশ্বর লাস্ট পুত্রকেও তোমাদের কাছ থেকে কেড়ে নেবে না, এটুকু আমার বিশ্বাস। তাহলে সে বিশ্বাস করছিল যে বার্টলেকে ঈশ্বর কেড়ে নেবে না।
তো হি হ্যাড ফেথ দ্যাট গড ইজ নট সো ক্রুয়েল টেক অ্যাওয়ে মরিয়াস লাস্ট সন। সেটা বিশ্বাস করতো, তার জন্য বার্টলেকে সে সমুদ্রতে যাওয়ার জন্য আটকালো না। তো বার্টলের উপরে তার বিশ্বাস ছিল এটাও না, বা সে চাইতো বার্টলে মরে যাক এটাও না, বা হি ডিড নট ওয়ান্ট টু গেট ইনভলভ, সে চাইছিল না যে সে এরকম কাজের মধ্যে জড়িত হোক এটাও না। এটা হয়ে যাবে সি নাম্বারটা, যে সে ভাবছিল যে গড এতটাও নিষ্ঠুর না যে সমস্ত পুত্রকে মেরে ফেলবে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ মিডলিং ব্যাড? মিডলিং ব্যাড বলতে কি বোঝায়? সমুদ্রের মধ্যে আবহাওয়াকে মধ্যস্থ খারাপ, মানে হালকা খারাপ বোঝাতে মিডলিং ব্যাড বোঝানো হয়। যদি তুমি বলো যে খুবই খারাপ, তাহলে ওর্স বলতে হয় বা ওর্স্ট বলতে হয়। মিডলিং ব্যাড মানে হচ্ছে মাঝামাঝি খারাপ, যেটা বোঝায়। মিডলিং মানে তো জানোই। তো টোটালি ডিফারেন্ট সিচুয়েশন। এক্সেপশনালি ব্যাড, নাইদার টু গুড নর টু ব্যাড, তাই ঠিক আছে, নাকি এক্সট্রিমলি গুড। টোটালি ডিফারেন্ট সিচুয়েশন মানে হচ্ছে একেবারেই ভিন্ন কোনো পরিস্থিতি, না এটা না। এক্সেপশনালি ব্যাড মানে এর থেকে আর খারাপ হতেই পারে না, এটাও নয়। বলছে মাঝামাঝি খারাপ, মানে খারাপও না আবার ভালোও না, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর এক্সট্রিমলি গুড মানে তো খুবই ভালো। সি নাম্বারটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেনে আসছি আমরা। ওয়েন উইল দ্য বিগ স্টর্ম বি ওর্স? ভয়ঙ্কর ঝড়টা কখন আবার খারাপ রূপ নেবে? মরেয়া এসে বলল যে উত্তরের আকাশে হাওয়া উঠেছে, এটা আরও খারাপ পরিস্থিতি নেবে কখন? যখন সেই টাইডগুলো উইন্ডের সঙ্গে চলা শুরু করবে। এবার টাইড জিনিসটা কি? টাইড হচ্ছে সেই স্রোতগুলোকে যদি জল ধাক্কা দেয়, আর সেই জলগুলো ধাক্কা দিয়ে স্রোতগুলো আরও বড় হবে, তখন সেই ঝড়টি আরও বড় রূপ নেবে। ডি নাম্বারটা অ্যান্সার। পুরোহিত কাকে মোজা শনাক্ত করার দায়িত্ব দিয়েছিলেন? টু হুম ডিড প্রিস্ট এন্ট্রাস্ট, মানে বিশ্বাস করা, দ্য ডিউটি অফ আইডেন্টিফাইং দ্য স্টকিং। পুরোহিত কাকে মোজা শনাক্ত করার সেই দায়িত্বটি দিয়েছিলেন? তো মাইকেলের মোজা খুঁজে পাওয়া গিয়েছিল। মাইকেলের যে মোজা খুঁজে পাওয়া গেছে সেটা আসলেই মাইকেলের কি না, সেটা দায়িত্ব দিয়েছিল পুরোহিত নোরাকে এবং ক্যাথলিনকে। তাহলে নোরা এবং ক্যাথলিন দুটোই সঠিক, তো ডি নাম্বার হয়ে যাবে বোথ এ অ্যান্ড সি। এরপরে 25 নম্বরে আমরা চলে আসি। ইটস এ লং টাইম উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, ওয়াই উড দে বি ক্রাইং? বলছে অনেকক্ষণ ধরে আমরা কাঁদবো, আর মানে অনেকক্ষণ ধরে আমরা কাঁদবো এবং আমরা কাঁদছি। তারা কেন কাঁদবে? কারণ তারা বুঝতে পেরেছে সেই যে জামা এবং সেই মোজাটি সেটি মাইকেলের, তার জন্য সেই দুই বোন একসঙ্গে কান্না করছিল। তো দে উড রিমেম্বার দেয়ার চাইল্ডহুড, এটা হবে না, তাদের শৈশবের কথা কোনো মনে পড়ছে। দেয়ার মাদার মাইট বি গো মিসিং, তারা ভাবছে তাদের মা হারিয়ে যাবে, না পুরো নাটকে তাদের মা হারায়নি। দে মাইট ফাইন্ড আউট দ্য স্টকিং বিলংস টু মাইকেল, ইয়েস, এটা হয়ে যাবে অ্যান্সার। কারণ তারা হয়তো খুঁজে পাবে যে এই যে মোজা আর কাপড়টি এটা মাইকেলের, তাদের দাদা মাইকেলের, তার জন্য তারা কাঁদবে। হোয়াই ডিড ক্যাথলিন হাইড দ্য বান্ডেল ইন দ্য টাফ লফট? এবার তোমাদের জন্য এই যে অ্যানিমেটেড নোটগুলো নিয়ে আসার কারণই এটা, যেখানে তোমরা অনেকেই বুঝতে পারো না টাফ লফট এগুলো কি। টাফ লফট মানে হচ্ছে ওপরের যে এই জায়গাটা থাকে কুঁড়ে ঘরের মধ্যে, এইখানে সেই শুকনো ঘাসগুলো অথবা শুকনো যে তোমাদের কাঠগুলো সেগুলো উঠিয়ে রাখা হয়। এই যে উপরের অংশটা সেটাকে বলা হয় টাফ লোফট, ঠিক আছে, যেটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এবং এখানে কি রাখা হয়? এখানে শুকনো ঘাস এবং শুকনো সেই কাঠগুলো রাখা হয়। বুঝতে পারলে? টাফ লোফট মানে ওপরের মাচাকে বোঝায়। ক্যাথলিন কেন সেই কাপড়ের পটলিটি সেটা টাফ লফট বা মাচায় লুকিয়ে রেখেছিল? কারণ সে চাইতো না যে তার মা দেখে নিক সেই কাপড়গুলো। ক্যাথলিন তবেই সেই কাপড়ের পোটলাটি লুকিয়ে রেখেছিল মরেয়া যাতে দেখে না নেয় যে মাইকেলের কাপড়গুলো সেখানে কি করে এলো, এবং সে বুঝে যাবে যে তার ছেলে মাইকেল মারা গিয়েছে। তো শি ডিড নট ওয়ান্ট হার মাদার টু ফাইন্ড আউট অ্যাবাউট মাইকেলস আনফর্চুনেট ডেথ জাস্ট দেন। হতে পারে এটা বলা হয়েছে সে চায় না তার মা জেনে যাক যে মাইকেল একটা অঘটনভাবে বা দুর্ঘটনাভাবে মারা গেছে। শি ডিড নট ওয়ান্ট হার সিস্টার, একদমই না, সে চায়নি যে তার বোন জেনে যাক, তার বোন নোরাই তো নিয়ে এসেছে। শি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট ইট কন্টেইনড কাস্ট অবজেক্টস,
সে ভাবছিল এটাতে অভিশপ্ত জিনিস আছে, একদমই না। শি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট ইট উড এফেক্ট বাটলের স্টেট অফ মাইন্ড। সে ভেবেছিল এটাতে বাটলে দেখে বাটলের মন খারাপ হয়ে যাবে, একদমই না। এটা হয়ে যাবে এ নাম্বারটা, সে ভাবছিল তার মা না জেনে যাক। মরিয়া উইল বি গোয়িং ডাউন টু দ্য সি সো ইন হোপ অফ গেটিং। মরিয়া কি পাওয়ার আশায় সমুদ্র তীরে যাবে? মাইকেলের জাহাজ, কিছু খাবার, মাইকেলের ডেড বডি, নাকি বাটলের ডেড বডি? সে অ্যাকচুয়ালি এই সমুদ্রে গিয়েছিল মাইকেলের ডেড বডি খোঁজার জন্য, মানে মাইকেলের ডেড বডি যদি ভেসে আসে তাহলে তো সি নাম্বার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে হু ওয়াজ বেকিং দ্য কেক ফর বাটলে? বাটলের জন্য কে কেক তৈরি করছিল? সেটা ছিল বড় বোন ক্যাথলিন, মনে রাখতে হবে। আমরা নাটকের প্রথমেই দেখেছি ক্যাথলিন কেক বানাচ্ছিল। পরবর্তী কোশ্চেনে আসি আমরা। এরপরে হোয়াই ওয়াজ বাটলে ইন নিড অফ এ কেক? বাটলে কেন কেক চেয়েছিল, বা বাটলের কেকের দরকার কি ছিল? কারণ বাটলে সকাল থেকে কিচ্ছু খায়নি এবং সে দুদিনের যাত্রায় বেরোচ্ছে, তাই। ওকে, হি লাভস টু ইট কেক, সে কেক খেতে ভালোবাসে। হি ওয়াজ হাংরি, হতে পারে। হি ওয়ান্টেড টু টেক দ্য কেক টু মাইকেল, মাইকেলের কাছে নিয়ে যাবে। মাইকেল তো মারা গেছে, কি করে নিয়ে যাবে? হি ওয়াজ গোয়িং টু সেল টু কনেমারা। ইয়েস, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ সে কনেমারাতে যাচ্ছিল। কনেমারা, এবার তোমরা বলতে পারো স্যার কনেমারা না তো, ও তো গালওয়েতে যাচ্ছিল। গালওয়ে এবং কনেমারা দুটো পাশাপাশি অঞ্চল, তাই কনেমারা বলা চলে, ঠিক আছে? তো হি ওয়াজ সেলিং টু কনেমারা। Why according to Moria can Bartlett not go to Connemara? মরিয়া যে তার মা ছিল, তার মায়ের নাম মরিয়া, সে তার মতে বাটলে কেন কনেমারায় যেতে পারবে না? হিজ হেলথ ইজ ডিটিওরেটিং, মানে তার হেলথটা আস্তে আস্তে খারাপ হচ্ছিল। দ্য ইয়ং প্রিস্ট ইজ নো মোর, সেই ইয়ং প্রিস্টই মারা গিয়েছেন, একদমই না। ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে খুব বৃষ্টিপাত ঝড়ঝঞ্ঝা হচ্ছিল। এই যে রেনিং ক্যাটস অর ডগস মানে হচ্ছে খুব বৃষ্টিপাত এবং ঝড়ঝঞ্ঝা হওয়া, ঠিক আছে? সেটা হেভিলি রেইন বলা হয়। দ্য উইন্ড ওয়াজ রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড দ্য ওয়েস্ট। ইয়েস, ডি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে দক্ষিণ দিক থেকে এবং পশ্চিম দিক থেকে হাওয়া উঠে আসছিল, এর ফলে মনে হচ্ছিল ঝড় আসবে, তার জন্য ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা দেখে নেব অ্যান্সার কিটি শেষের দিকে। ওকে, তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার আলফা ব্যাচটিতে জয়েন করতে পারো, যেটাতে আমি দেখিয়ে দিলাম যে তোমরা কিন্তু আমার সঙ্গে অনেক প্রিমিয়াম ক্লাসেস করতে পারবে, যেখানে তোমাদের শুধুমাত্র কিন্তু নোটস না, তার সঙ্গে রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাসের সুবিধা রয়েছে, নিয়মিত মক টেস্ট দিতে পারবে, স্মার্ট নোটস রয়েছে, এইভাবে সুন্দরভাবে তোমরা করতে পারবে। কমিক বুক রয়েছে টেক্সট বইয়ের, কমিক বই পড়বে আর পরীক্ষা দেবে, মানে টেক্সট বইয়ের পড়াগুলো কমিক বই রূপে আছে। আর প্রিমিয়াম নোটসগুলো, তোমার মতো প্রিমিয়াম নোটস কারো কাছে থাকবে না পশ্চিমবঙ্গের মধ্যে, এটার দাবি করতে পারি আমি। কারণ পুরো ডিটেলড রেন মার্টিন, ডাফ অ্যান্ড ডার্ট এবং প্রশ্নবিচিত্রা আরও যত ইম্পর্টেন্ট বুকসগুলো আছে সেখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে দেওয়া হয়, এবং বিশ্বাস করো তোমাকে মুখস্থ করতে হবে না, এত ডিটেলে ক্লাস করানো হয় তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। যারা যারা অ্যানিমেশন ভিডিও দেখেছো এবং এমসিকিউ করছো এখন বর্তমানে, বলো আমি কি ভুল বলেছি? সি ইউ সুন গাইস।